জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। ৩ দফা দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এ দাবি জানায় দলগুলো। ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকাতে দলগুলো যেমন ঐক্যবদ্ধ থাকার কথা জানায়, তেমনি আভাস দেয় বৃহত্তর ইসলামী মোর্চা তৈরির। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বেলা 2টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল 10টা থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি করেন, সংস্কার কাজকে বাধাগ্রস্ত করতে বিদেশি শক্তি তৎপরতা চালাচ্ছে। তারা আরও বলেন, দেশে আর যেন কোনো স্বৈরাচার তৈরি না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তারা। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে, পাঞ্জাব সাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন তারা ভিন্ন উদ্দেশ্যে এই কথা বলছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন। এ দাবিতে বিএনপি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি উপযুক্ত নয়, তাই বিএনপি এটা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষ জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আছে, তবে স্থানীয় নির্বাচনের জন্য নয়। এর আগে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার সমালোচনা করে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, জাতীয়তাবাদ শিখতে হলে জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগন্যাল হবে, এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে। সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। শনিবার দুপুরে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কোনো রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে বলেও জানান তিনি। আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য।
এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে এবং যত তাড়াতাড়ি দ্রুত আমরা এটা দেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি, গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যেতে পারি, তাদের বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারি, এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান রিজভী। বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে, সেই সাথে কেউ যেন গুম খুনের ভয়ে আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়ার তাগিদ দেন তিনি। এ সময় শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরো বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও দাগী আসামিরা যেন বিএনপিতে যোগ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শনিবার দুপুরে শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হলে সেই প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আসামি, দুর্নীতিবাজ, আওয়ামী সন্ত্রাসী এরা যেন দলে এসে আমাদের দলকে নষ্ট না করতে পারে। যখন নির্বাচন আসবে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি যাদেরকে মনোনয়ন দেন তাদের জন্য ভালোভাবে কাজ করবেন, যাতে করে ভবিষ্যতে আমাদের পার্টি ক্ষমতা আসতে পারে এবং এই যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মালিকানা, সেটার জন্য ভালোভাবে কাজ করে জন্য মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত আগামী নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মনে করেন এবি পার্টির চেয়ারম্যান। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবি পার্টির রাজনৈতিক দর্শনই হচ্ছে আমরা পুরনো রাজনীতির যেই চর্চা, এই চর্চাকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক চর্চা আমরা করতে চাই। সেজন্যই আমরা কিন্তু আমাদের যারা মনোনয়নের আগ্রহী, মনোনয়নের জন্য এই নির্বাচনের জন্য আগ্রহী তাদের কাছে সরাসরি আমরা তাদের আবেদন আহ্বান করেছি। সে আবেদনের প্রেক্ষিতে যারা আবেদন করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, তাদেরকে নিয়ে আমরা আজকের মতবিনিময় আয়োজন করেছি। এবারে নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শনিবার খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, নির্বাচন হবে শতভাগ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ। এ সময় খুলনাতে আবারও শিল্পাঞ্চল গড়ে তোলা, মোংলা বন্দরের উন্নয়ন ও অর্থনৈতিক জোন তৈরির নানা বিষয় নিয়ে আলোচনা করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবারের ইলেকশন
বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি এই খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে, সবাই খুব আনন্দ চিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন। গত 15 বছরে যারা এসএমই প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেননি, স্বাধীন কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর একই দলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, বড় বড় ব্যবসায়ীদের কুক্ষিগত স্বভাবের কারণেই ছোট উদ্যোক্তাদের সফল হওয়া কঠিন হয়ে পড়ে। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তরুণ উদ্যোক্তাদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। উন্নত দেশগুলোতে জিডিপিতে এসএমইর বড় অবদান থাকলেও বাংলাদেশে তা আশাব্যঞ্জক না বলেও জানান বক্তারা। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিচালন মডেল অনেকটা চাঁদাবাজির মতো। এনসিপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এমন কিছু থাকবে না বলে আশা করেন তিনি। রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে। এরকম একটা আমরা আমাদের জায়গা থেকে চক্র দেখেছি। তারা পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে। আমরা চাই একটা ফেয়ার জাস্টিস বেসড সোসাইটি, যেখানে মেরিট বেসড হবে। কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো ব্যক্তির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো পরিবারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে সে যে সুযোগটা পাবে সেটার আমাদের বাংলাদেশে কবর রচনা করে দিতে হবে। আমাদের একমাত্র ভিত্তি হবে মেরিট। যে যতটুকু মেরিট বেসড প্রকিউরমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে যেতে পারবে তাকে সেই পর্যায়ে আমাদের ক্যাপাসিটি করতে হবে। এটা সেম আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কাজটা করে থাকবো ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার। 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে 16 জুলাই আবু সাইদ দিবসের দোয়া মাহফিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই মহাসমাবেশ, 5 আগস্ট ঢাকায় গণমিছিল, দেশব্যাপী মিছিল ও সমাবেশ এবং সবশেষ 6 থেকে 8 আগস্ট দেশব্যাপী পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও চলবে মাসব্যাপী নানা কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ। রাজস্ব ব্যবস্থার সংস্কার সহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ কর্মীরা। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এ কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এসব কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন, তবু তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটা অচল অবস্থা এনবিআর অফিস। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি।
কাস্টমস কর্মকর্তাদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে জট ও অপারেশনাল কাজে সমস্যা হচ্ছে, তবে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে আশাবাদী নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে সভা শেষে একথা বলেন তিনি। জানান, নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষকে বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেক সহযোগিতা করবে। স্ট্রাইকের জন্য এখন পর্যন্ত পোর্টে সেই ব্যাকল্যাশটা আসেনি, কারণ এখন আমরা যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলো এখন লোড হচ্ছে। চিটাগাং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা, এবং এটা আশা করি যে কাস্টমসের যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং ফাইন্যান্স উপদেষ্টা আছেন ওনারা দেখছেন বিষয়টা। আমরা চাচ্ছি আমাদের পোর্টটা যাতে আরও স্মার্ট হয় এবং ইন্টারন্যাশনালি এই পোর্টটা যাতে কানেক্টেড হয়। যারা লোক বল এখানে কাজ করেছে তারা এখনও কাজ করবে, ইনশাল্লাহ তারা আগামীতেও কাজ করবে। এনবিআর আন্দোলনের কারণে প্রতিদিন ২৫০০ কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। এনবিআর সভাপতির অপসারণ চায় না ব্যবসায়ীরা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ীদের। শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান অচল অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে বায়রা ত্রয়োদশ বাতিল ও ভবিষ্যৎ নতুন ত্রয়োদশ প্রদানে অনাগ্রহী হতে পারে। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে, এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না। চট্টগ্রাম বন্দর পরিচালনা কার্যক্রম সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে পুরোপুরিভাবে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো। শনিবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে রোড মার্চ শেষে এ হুঁশিয়ারি দেন বক্তারা। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে দুদিনের রোড মার্চ কর্মসূচি করে বাম সংগঠনগুলো। বক্তাদের অভিযোগ, দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেয়া এই সরকারের দায়িত্ব হতে পারে না। অবিলম্বে বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা ও রাখাইনে করিডোর দেওয়ার পরিকল্পনা বাতিলের আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণার দাবি দেন সংগঠনগুলোর নেতারা। এদিকে সমাবেশের এক পর্যায়ে ছাত্র ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 2 জন আহত হন। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অপসারণের হুঁশিয়ারি দিয়েছে খুলনার ছাত্র জনতা। দাবি পূরণ না হলে নগরীর সব থানা এবং কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র জনতা। শনিবার রাত 8:30টার দিকে নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভ ও
প্রতিবাদ স্থগিত করে তারা। এর আগে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের পদত্যাগে এক দফা দাবিতে আন্দোলনে নামে খুলনার ছাত্র জনতা। এ সময় খুলনা মেট্রোপলিটন হেডকোয়ার্টারের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দীর্ঘ সময় অবরোধ করে রাখা হয় সড়কটি। গেল মঙ্গলবার রাতে বিভিন্ন মামলার আসামি SI সুকান্তকে ছেড়ে দেওয়ার পর থেকে বিক্ষোভে নামে তারা। এছাড়া খুলনার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের সহায়তার অভিযোগে আনা হয় KMP কমিশনারের বিরুদ্ধে। কমিশনারের মদদে এই হত্যাকাণ্ডগুলো, মাদক কারবারি সংগঠিত হচ্ছে। খুলনার আপামর সাধারণ জনতা তারা আর 1 মিনিট এই বর্তমান পুলিশ কমিশনারকে তার দায়িত্বে দেখতে চায় না। রাষ্ট্রের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয়, রাষ্ট্রের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম বা বিরোধ কিছুই নাই। আমরা চাই যে খুলনার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র জনগণের দিকে তাকিয়ে জনগণের সুবিধার্থে একজন যোগ্য এবং দক্ষ পুলিশ কমিশনার এখানে পাঠাবে। গত 4 দিন ধরে রাজপথে নামতেছি, কারুর কোনো সাড়া আমরা দেখি নাই। খুলনার জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে খুলনায় যারা আছেন তারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই, কেউ আমাদের আশ্বস্ত করেন নাই। ঢাকা দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি ও উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা। শনিবার দুপুরে DNCCর নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান LGRD উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি ও কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এ সময় DNCC প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। আর 2 জোন থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে অনুমোদনহীন রিকশা। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান DNCCর প্রশাসক। 3 চাকার রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশা জানান সংশ্লিষ্টরা। 2 সিটির যে 2টা অঞ্চলের কথা বলছিলাম, অঞ্চল 1 2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। চার্জিং পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দেখি কিছু চার্জিং পয়েন্ট আমরা তৈরি করতে পারি কিনা। অনুমোদিত চার্জিং পয়েন্ট আমরা ডিসকাশনে কথা বলে কোনটা দিব সেটা আমরা এই মাঝখানে চক আউট করব। আমরা অগাস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং আগস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে করবো। জি, থ্যাংক ইউ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে রক্ষা পাওয়া যেত না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতিকেও রক্ষা করেছে। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত ব্যাংক খাতে চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিগত সরকারের সময়ে হওয়া আর্থিক খাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক, ADB এবং IMF এর এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে ডক্টর আনিসুজ্জামান বলেন, অতীতে নিজেদের ওয়েব পেজে বাংলাদেশের আর্থিক খাত নিয়ে তখন অতিরঞ্জিতভাবে নানা তথ্য তারা উপস্থাপন করেছিল সংস্থাগুলো। সভায় ব্যাংকিং খাত, ব্যবসায়ী সহ ব্যাংক খাতের বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করে নিজেদের মতামত দেন। আগের সরকার বেশি দিন টিকে থাকলে হিউজ একটা ক্রাইসিস আপনারা অ্যাভয়েড করতে পারতেন না। এই আইসিইউতে যখন আমরা গেলাম, IMF এর লোন নেওয়া হয়েছে আইসিইউ থেকে কয়টা লোক বেঁচে আসছে। ছাত্র জনতা আমাদেরকে বাঁচিয়েছে, শুধু রাজনৈতিকভাবে না, আমাদেরকে অর্থনৈতিকভাবে বাঁচিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে শনাক্ত হয়েছেন 7 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 131 জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসেবে শনাক্তের হার 3.82%। মারা যাওয়া ব্যক্তিদের 1 জন পুরুষ, আরেকজন নারী। এদিকে ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন।
বিষাক্ত কীটনাশকের বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে তিনি একথা বলেন। পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে তিনি আরও বলেন, আপাতদৃষ্টে কীটনাশককে ভালো মনে হলেও তা আসলে খাদ্যে বিষ মেশানোর শামিল। গরু ছাগল ঘাস খেতে পারছে না, বিষ ছিটানো হচ্ছে খেতেও। এ সময় বিষাক্ত কীটনাশক ব্যবহার থেকে সরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিষকে কি করে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি? আমাদের মৎস্য কর্মকর্তাও বলে গেলেন এমনকি বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। বিষ দিয়ে মানে আমার গরু ছাগল কিন্তু খেতে পাচ্ছে না, ঘাস খেতে পাচ্ছে না, ওখানে আগাছানাশক ছিটায় দিয়ে ওটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে। এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদেরকে বের হতেই হবে। বিদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতে ঢাকায় অনুষ্ঠিত হলো PFEC গ্লোবাল আয়োজিত অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। শনিবার সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন PFEC গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শহীদুল ইসলাম এবং সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম, যেখানে শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন অস্ট্রেলিয়ার 39টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্কলারশিপ, কোর্স ইনটেক ও কেরিয়ার গাইডলাইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই দলের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়া, ধাওয়া, পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 12:30টার দিকে গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় স্যাটার্ন টেক্সটাইলের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপি নেতা হুমায়ুন ও স্বেচ্ছাসেবক দল নেতা হালিম মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের মধ্যে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, বিস্ফোরিত হয় অন্তত 15টি ককটেল। ঘটনার সময় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মে মাসেও একই ঘটনায় সংঘর্ষ হয়েছিল, যেখানে 8 জন আহত হয়। ফরিদপুরের কানাইপুরে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির অভিযোগে এক কারখানায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শাহী ফুড প্রোডাক্টস নামে একটি শিশু খাদ্য তৈরির কারখানায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে অনুমোদনহীন চিপস, জেলি, লিচু জুস সহ নানা শিশু খাদ্য সামগ্রী পাওয়া যায়। এছাড়াও জনপ্রিয় কোম্পানির মোড়কে নকল খাদ্য সামগ্রীও উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে এবং কারখানাটি সিলগালা করে দেয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ময়মনসিংহের শম্ভুগঞ্জে তৃতীয় দিনের মতো বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। শনিবার ভোর থেকেই চামড়া নিয়ে হাটে আসেন ব্যবসায়ীরা, তবে ট্যানারি মালিকদের উপস্থিতি কম থাকায় বিক্রি হয়নি কয়েক লাখ চামড়া। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রক্রিয়াজাতকরণে 900 টাকার মতো খরচ পড়লেও 500 থেকে 600 টাকার বেশি দাম উঠছে না। এছাড়া বৃষ্টির পানিতে বেহাল হাটে নষ্ট হচ্ছে চামড়া। এ অবস্থায় হাট সংস্কারের দাবি জানান তারা। এদিকে হাট ইজারাদাররা বলছেন, গেল 2 হাটে 25,000 পিস চামড়া বিক্রি হয়েছে। আগে দেখো প্রতি চামড়া 1100 টাকা বেচা কেনা করুন যাবো, তখন আমরা চামড়া কিনি মাদ্রার সাথে কিনে টেনে সব লই আইলে তারা সিন্ডিকেট করে কি 400 টাকা কাপা মাল দিয়ে 200 টাকা 250 টাকা। কিশোরগঞ্জেতে মাল নিয়ে আসছি, যে দরদাম করতেছে এই দরদামে প্রতি পিসে আমরা 400-500 টাকা করে লস। একটা মালের মধ্যে 200 টাকা লবণই লাগে, কামলা খরচ ছাড়া ক্যারিং খরচ আছে অনেক কিছু। মনে করি আমরা কিনছি কত আর বেচলাম কত। আন্তর্জাতিক প্রসঙ্গ।
12 দিনের সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত 60 জন সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা আয়োজন করেছে ইরান। শনিবার রাষ্ট্রীয় সময় সকাল 8টায় তেহরানের এনগে লাভ স্কোয়ারে হওয়া জানাজায় লাখো মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও। রাষ্ট্রীয় জাতীয় পতাকা হাতে বীরদের শেষ বিদায় জানান সাধারণ মানুষ। পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। গেল 13 জুন ইরানের উপর হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা 6 শতাধিক ছাড়ানোর দাবি করেছে ইরান সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা সদস্য সহ নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন অন্তত 29 জন। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়াও স্থানীয় সরকারের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা AFP বলছে 19 জন বেসামরিক নাগরিক এই ঘটনায় আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা লাগায়। কোনো গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর মধ্যেও আগ্রাসন চালিয়ে শুক্রবার গাজা ভূখণ্ডে 60 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 56,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ পরিচালিত খাদ্য ও সহায়তা সামগ্রী বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সতর্ক করে বলেছেন, বর্তমানে ইসরায়েলি হামলা এমন পরিস্থিতিতে তৈরি করছে যা যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে IDF। এর জেরে দখলকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমোনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেনও বাজানো হয়েছে। এবার উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, একটি পক্ষ ইঙ্গিত করছে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না। উত্তর কোরীয় প্রেসিডেন্টকে নিজের বন্ধু পরিচয় দিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে মতের অমিল থাকলেও তা সমাধান অসম্ভব না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন থেকে শত্রু তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গর্ব করতে দেখা গেছে ট্রাম্পকে। দাবি করেছেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও শত্রু বা হুমকি নয়। সিরিজের মাঝপথেই জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা যেন বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত প্রক্রিয়া। শ্রীলঙ্কা সফরের মাঝপথে আরও একবার এমন ঘটনার সাক্ষী হলো ক্রিকেট ভক্তরা। সাবেক প্রধান নির্বাচক বলছেন, এভাবে চললে ক্ষতি হবে ক্রিকেটের। আর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কত্বের তত্ত্বে ফেরা বিসিবি বলছে, চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2-3 দিন আগে জানিয়েছিল যে আমাদের ক্রিকেট অপারেশনের ফাইম ভাইকে যে সে ইন্টারেস্টেড না। তখন আমাদের প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ফাইম ভাইকে বলছে যে আপনি শ্রীলঙ্কা যান, ওর সাথে সামনাসামনি বসে ওকে মানে ডিসকারেজ করে যাতে থাকে, কথা বলেন। আবার অ্যাডজাস্ট করতে হয়, সেই অ্যাডজাস্ট হয়তো হবে। টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনে ক্রিকেট অপারেশনের যেতে হবে। কিছু সিরিজের মাঝখানে কিছু জিনিস ঘটে যাচ্ছে,
এগুলি থেকে কিন্তু আমাদের বার হয়ে আসতে হবে, কারণ এই জায়গা থেকে যদি আপনি বার হতে না পারেন তাহলে টিমের ডিসিপ্লিনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যে যার মতো করে চলবে এটা তো হতে পারে না। তো একটা ডিসিপ্লিনের মধ্যে একটা স্ট্রিক্ট থাকতে হবে। সিদ্ধান্তে যদি আপনি স্ট্রিক্ট থাকতে না পারেন তাহলে কিন্তু টিমের পারফরমেন্সটা কিন্তু ভালো হবে না। শনিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ। সফরে যাবার আগে তিনি জানিয়েছেন সিরিজ জয়ের আশার কথা। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন এই পেসার। টিমম্যান, আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো দুইটাই, ওডিআই অ্যান্ড টি20। মানে হার জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা সেরাটা দিব আমার বিশ্বাস। অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় 3 মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম, যাচ্ছি। তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে যাতে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্লোবাল টি20তে খেলা হচ্ছে না ফরচুন বরিশালের। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। অবশ্য গ্লোবাল টি20তে যাবার আগে বিপিএলের ক্যালেন্ডার ও সকনের পেশাদারিত্ব নিয়ে সরব রাইডার্স ম্যানেজার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছি, কিন্তু একটা জিনিস সবাই হয়তো কনফিউজড হয় যে চ্যাম্পিয়ন হলেই গায়ানাতে কোয়ালিফাই করা যায়। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট। দিস ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। সো গায়ানা যাদেরকে ইনভাইট করবে তারাই যেতে পারবে। আমরা জানতে চেয়েছি, এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে কেউ আমাদেরকে কন্ট্যাক্ট করেনি যে বিপিএল কখন হওয়া উচিত বা কোনো কিছু। কিন্তু আমাদের যেহেতু প্লেয়ারদের অনেক ফোকাস করতে হয় যে প্লেয়ারদেরকে কোন সময় নিতে হবে না নিতে হবে, আমি মনে করি যে বিপিএল এর ক্যালেন্ডারটা সিলেক্ট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি মনে করি যে 7টা টিম নিয়ে বিপিএল হওয়ার কোনো কারণ আমি দেখি না। বিকজ আপনি যদি দেখেন প্লেয়ার কোয়ালিটি, আমাদের যে পুল আছে এবং যে নাম্বার অফ প্লেয়ার্স আছে, বিদেশ থেকে আমরা যত প্লেয়ার আনতে পারি, আই থিঙ্ক 7টা থেকে যদি 6টাতে রিডিউস হয়, বেটার কোয়ালিটি হবে টিমের, বেটার প্লেয়ার্স হবে, তখন আপনি যে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া লাগবে না। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে রোববার মিয়ানমারের ইয়াঙ্গুনে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ বাহরাইনের মুখোমুখি হবে বাটলারের দল। লড়াইয়ে নামার আগে কোচ পিটার বাটলারের কণ্ঠে বাছাইয়ের বাধা ডিঙানোর আশা। অন্যদিকে বাহরাইন কোচ মোহাম্মদ আদনান হুসাইনের কণ্ঠেও নিজেদের মেলে ধরার প্রতিশ্রুতি। Got me some sort of better ranked teams such as played UAE, Jordan, Indonesia, higher ranked teams where we actually did very well. So all in all, it's we come into the tournament, you know, sort of half well prepared and full of optimism and positivity. I'm respectful, but I wouldn't really single out any team because football can really surprise you. Thank God we could make it to come here, and the team is like mixed now between young player and old senior player. So hopefully we're gonna present something good in football in Myanmar. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।